আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি তো বক্তব্য দিতে চাই না, আসতেও চাই না, বাট অনেক কিছু শোনার পরে, দেখার পরে না বললেও উপায় পাই না। লজ্জা শরম তো নাই, কারণ অনেক বন্ধু বান্ধব আমাকে অনেক সাজেশন দেয়। ধর্ম সম্বন্ধে, পলিটিক্স সম্বন্ধে, মোট কথা যেগুলি তুমি জানো না সেই সমস্ত সম্বন্ধে তুমি কথা বলতে যাও কেন? কিন্তু আমার কথা হইতেছে, ভুল না করলে, সংশোধন কেউ না করলে শিখুম কিভাবে? আমি তো একেবারেই অনভিজ্ঞ। যাই হোক, যেই কারণে আজকে আসা, তো তার পূর্বে একটা গল্প আপনাদের শোনাই। রাজার রাজত্ব সাজে, সানাই নবদ বাজে। আমি গাধা ফুটাইলাম সেই জিনিস, আমার কপালে গোটাচারি ব্যাত। সেই জিনিস মানে বুঝে নিয়েন। তা আমি তো সাংবাদিকও না, পলিটিশিয়ানও না, বা ইমামও না। কিঞ্চিত জানি, আর কিঞ্চিত নিজের সাধারণ জ্ঞান থেকে ব্যবহার করি। তো যেটা বলতেছিলাম, ওই যে সানাই নবদ বাজে, রাজবাড়ির গাধা, রাজবাড়ির হাতি সকালবেলা বাইর হয়ে দেখে খুব রোদ। রোদ দেখে ফটাস করে চিতে বসে পড়ল, বসে তার পঞ্চম পা দর্শন করে বসে রয়েছে। তো সনাতন ধর্মী মহিলারা যারা বাড়ির পাশ দিয়া, রাজবাড়ির পাশ দিয়া যাইতেছিলেন, তারা সবাই তাড়াতাড়ি আইসা ধান দুবলা দিয়ে সেই পঞ্চম পদকে পূজা দিতেছে। পঞ্চম পা বুঝেন তো, হাতের পঞ্চম পা, সেই ড্যাশ আর কি। যাই হোক, তো পাশের ডোবাতেই এক ধোবা গাধার পিঠে সমস্ত কাপড় চোপড় আইনে ওই ডোবাতে বসে বসে ধয়, গাধারে সাইডে বাঁধে রাখে। সো গাধা দেখে পঞ্চম পা ফুটানেতে কত সম্মান, রাজবাড়ির হাতি পঞ্চম পা ফুটায় বসে রয়েছে, তাকে সবাই পূজা করতেছে। তো পরের দিন গাধা, তার মালিক যখন তাকে বাইন্দা রাখছে পাশে রেখে কাপড় ধুইবার গেছে, সে গাধাও হাতির মতন পঞ্চম পা সূর্যের দিকে দিয়ে, গাধার তো আর পঞ্চম পা না, সেই জিনিস আর কি, তো দিয়া সে বসে রয়েছে। তো বাড়ির আশেপাশের মানুষরা, মহিলারা গাধার ওই কাণ্ড দেখে লজ্জায় আশপাশ দিয়ে যাইতে পারতেছে না, রাস্তাও পার হইতে পারতেছে না। পরে দুবারে ডাক দিছে, এই ধুবি এদিকে আসো, তোমার গাধার যন্ত্রণায় আশেপাশের মহিলারা রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না, তুমি কি এটা দেখো নাই? তো সে যায় দেখে তার গাধা আসলেই পঞ্চম পা ফুটায় বসে রয়েছে, বাঁশের কঞ্চি দিয়ে আর বেত দিয়ে পিটাইতে একদম গাধার জান বাইর করে ফেলাইছে।
তো এই কারণে গাধা কয় রাজার রাজত্ব সাজে সানাই নবদ বাজে। আমি গাধা ফুটাইলাম ট্যাস, আমার কপালে গোটাচারি ব্যাত। এটা বলার কারণ হইতেছে বর্তমানে বাংলাদেশের অবস্থা যে সংকটময় অবস্থা দিয়ে পার হইতেছে আমরা কেউ বুঝতে পারতাছি না। আমাদের তৃতীয় তিন দিকেই ভারত, একদিকে সমুদ্র, আরেক দিকে আছে মায়ানমার। তো ভারত যদি তার সৈন্য সামন্ত নিয়ে আমাদের দেশকে অ্যাটাক করে, হাফ এন আওয়ার লাগবে না দখল করে নিতে। আমরা সবাই বড় বড় কথা বলি যে ইন্ডিয়ার ঠেকা পড়ছে, দখল করব। তার 7 সিস্টারে নিয়ে আমরা উল্টাপাল্টা মন্তব্য করব, আমরা ইন্ডিয়াকে ভাঙ্গা ফেলবো, না ভাঙলে আমাদের দেশে শান্তি নাই। তা আমরা হইতেছি গরিবের বউ, সবার ভাবি, কোনো নিউক্লিয়ার পাওয়ার নাই, যুদ্ধ করার ক্ষমতা নাই। ওই যে গাজার অবস্থা দেখতেছেন বর্তমানে, হামাস বাঘের লেঙ্গুর দিয়ে কানে সুরসুরি দিতে যায় আজকে গাজা গ্রাউন্ড জিরো হয়ে গেছে অলমোস্ট। এটার জন্য আমি হামাসকেই দায়ী করব। আমি দেখছি কিভাবে তারা মাটির তলের থেকে উঠে এসে ইনোসেন্ট লোকেদের বাড়ি ঘরের ভিতরে ঢুইকে ব্রাশ ফায়ার করে মানুষগুলিরে মারছে। একটা দেশের সরকার এগেনস্টে তুমি বা আমরা লড়তে পারবো, জনসাধারণের এগেনস্টে তো আমাদের কোনো ক্ষোভ বা তাদেরকে আমরা ওইভাবে মারতে পারি না। তো হামাসের ক্ষমতা নাই ইসরায়েলের ঠেক দেওয়া, কিন্তু ক্ষমতা দেখাইতে গেছে। দেখায় আজকে কি ছোট্ট ছোট্ট শিশুরা আমাদের দেশে কয় হানকি, বাটি, খরা, ভিখারিরা যে নিয়ে নিয়ে ঘুরে। তো এই ছোট ছোট শিশুরা 2 বছর 2.5 বছর তারা দৌড় পারতেছে খাওয়ার অভাবে, খাদ্য নাই। তা আজকে এই সংকটের জন্য কে দায়ী? কমপ্লিটলি হামাস দায়ী। কারণ তোমার ক্ষমতা নাই সামাল দেওয়া, তুমি সাধারণ জনসাধারণের উপরে গুলি বর্ষণ করে মারতে গেছো কেন? তুমি তো নেতানিয়াহুরে সুযোগ করে দিছ আজকের এই পজিশন ক্রিয়েট করার জন্য। তো গাজার সাথেই তুলনা করতে হয় আমাদের দেশকে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড রিনাউন্ড ব্যক্তিত্ব, ওনার প্রতি আমার কোনো আক্ষেপ নাই। বাট 7 সিস্টার নিয়ে উল্টাপাল্টা কথা, আমাদের সেই সক্ষমতা হয় নাই। চীন আমাদেরকে যদি ইন্ডিয়া গাজা বানায়, চীন আসবে? চীন ব্যবসায়িক স্বার্থে সে হাত দিবে, আমাদের কাছে আসবে। কিন্তু ইন্ডিয়া যদি আমাদেরকে গাজা বানায়, আমরা তো অনেকে আমার গাইল পারতেছেন আমি জানি, এতই সোজা। গাজারে যে গ্রাউন্ড জিরো বানাইছে কে গেছে? নেতানিয়াহুরে তেল সাপ্লাই দেয় কতগুলি মুসলিম কান্ট্রি জানেন? তো মুসলমান আমরা হইতেছি বেদাতি জাত। ডোন্ট গেট মি রং। আমরা মানুষকে একেবারে ওই যে
নারায়ণগঞ্জের পীর সাহেব নাকি আছে, বেটা কয় আল্লাহর সামনে এই কথা বলছে, ওরা তো মানুষের সামনে খুন করার রাইট আছে। তো আমরা হইল এই ধরনের মুসলমান। কথাটা যে কইল, সেই ছোট্টবেলায় টিভিতে আইন আদালত অনুষ্ঠান দেখতাম, চক্ষু বন্ধ করে এক ভদ্রলোক কথা বলতেন। উনি বলতেন যে তোমাকে আমি খুন করব, এই কথা বলা এবং খুন না কইরাই ওই পাপের দায়ে এসে তার পানিশমেন্ট হইতে হবে। তা আমরা যে কথায় কথায় বলি আল্লাহর শানে উল্টাপাল্টা কথা কইছে, ওকে জনসম্মুখে রাইট আছে তারে মাইরা ফেলানের, তো এটা তো একটা অন্যায় কাজ, আইন বিরোধী কাজ, কথা আমরা বইরা ফেলাই, তাই না? তো যেখানে ছিলাম মাঝে মধ্যে খেয়ে হারায় ফেলাই। ইন্ডিয়া যদি এই যে দেখেন নতুন নতুন তারা ঘাঁটি বানাইছে উত্তরবঙ্গের আশেপাশে দিয়া, ইন্ডিয়া যদি আমাদেরকে অ্যাটাক করে, পাকিস্তান নিজেরই খাইতে পায় না, অভাব মানুষের বিরাট বড় একটা দুর্বলতা। সে ওই ওপার থেকে আইসা আমাদেরকে সাহায্য করতে আসবে, সবচেয়ে বেশি তারা কষ্ট পাবে আমাদের জন্য, এটা সত্য, কিন্তু কিছু করার নাই। সো বাংলাদেশের আপনারা যারা ইউটিউবে উল্টাপাল্টা বক্তব্য দেন, সবার কাছে আকুল আবেদন, আপনারা উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার আগে ঠান্ডা মাথায় একটু চিন্তা করবেন আমাদের পজিশনটা কেমন। আমি ইন্ডিয়ার ফেভারে কথা বলতেছি না, বা আমি লাইকও করি না, কারণ স্বাধীনতার যুদ্ধটাই হয়েছে আমাদেরকে, ওই যে ময়ূক রঞ্জন যেইভাবে এখন উল্টাপাল্টা প্রোপাগান্ডা ছড়ায়, তো অত্যাধুনিক টেকনোলজির কারণে আমরা এগুলা আমাদের চোখে আইসা ধরা পড়ে, বাট তখন আমরা বুঝি নাই। শেখ মুজিবকে, বঙ্গবীর কাদের সিদ্দিকীকে সেই ছোটবেলা থেকে ভালোবাসতে বড় হয়েছি, বাট বড় হওয়ার পরে ওনাদের সমস্ত জিনিস, কুকর্ম যখন চোখের সামনে মানুষ তুলে ধরছে বা সত্যটা দেখছি, তখন তো ওনাদের প্রতি আর ভালোবাসা নাই, ঘৃণা ছাড়া, কেমন। তো যাই হোক, এই যে ভারত টুকরা টুকরা না হইলে আমরা শান্তিতে থাকতে পারবো না, এই ধরনের কথা না বললে ভারতের সাথে গোল টেবিলে বসে আসেন আমরা আলাপ করি কিভাবে সমস্যার সমাধান করা যায়। আমাদের বর্তমান সরকারে কমসে কম 30 to 35% ইন্ডিয়ার ভক্তরা রয়ে গেছে, দালাল যাকে বলে, হ্যাঁ, আওয়ামী লীগের দালাল, ইন্ডিয়ার দালাল। না রে, আপনি বলেন, এই যে বঙ্গবীর কাদের সিদ্দিকী 15ই আগস্টের পরে তার দলবল নিয়ে ওপার চলে গেলেন, এবং উনি মাঝে মধ্যেই বাংলাদেশের গ্রামগুলিকে, বর্ডারের পাড়ের গ্রামগুলিকে আইসা হানা দিতেন, গরু ছাগল বাছুর ধান চাউল যা আছে ডাকাতি করে নিয়ে যেতেন ওনার দলবল সহ, এবং যতটুকু নিতেন তো নিতেনই, না নিতে পারলে ওগুলি আগুন দিয়ে পুড়ায় দিতেন, কেমন। তো এই ভদ্রলোক দেশদ্রোহী না, আরামে ঘুরে বেড়াইতেছে, যে নাকি দেশদ্রোহীর কাজ করার পরেও সুখ শান্তিতে আরামে ঘুরে বেড়ায় না। তো এই লোককে আমরা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলে সম্বোধন করি, এবং তাকে সমস্ত
ফ্যাসিলিটিস বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে যা যা আছে তার চেয়ে অধিক তাকে দিতেছি। আমার শোনা কথা, আমি জানি না উনি যে সমস্ত কন্ট্রাক্ট জোর করে কন্ট্রাক্টারই নেয়, কাজও কমপ্লিট করে না, জোর করে যায় অফিসে যায় জোর করে টাকা পয়সা, ওনার টাকা আটকানোর মতন ক্ষমতা তো কারো নাই। এই যে বাবর রোডের বিহারিদের বাড়িটা, আপনারা বলেন বিহারি কারা? এরা তো পাকিস্তানি না, এরা উদ্বাস্ত হিন্দুরা জ্বালায়া পুরায়, এদের বাড়িঘর জ্বালায়া পুরায় দিছে। হ্যাঁ, পাকিস্তান সরকার ওই সময় তাদেরকে আশ্রয় দিছে এবং 15-2 কাঠার জায়গার মধ্যে বাড়ি ফ্ল্যাট তারা পাইছে। ওই বাড়িগুলি, যে বাবর রোডের তো 15-2 কাঠা না, ওইটা বিশাল বাড়ি, এই কাদের সিদ্দিকী তার ভাই এরা দখল করে নিছে। তো কত বড় জঘন্য অপরাধ তারা সাথে জড়িত, অথচ আমাদের দেশে কোনো, এটা কি আইনের শাসন? আজ পর্যন্ত কিছু বলা হয় না। আমি আমেরিকা থেকে বলতেছি, আওয়ামী লীগের পোলাপানরা মোদি যখন আমেরিকায় আসছে, তারা প্রসেশন নিয়ে বেরিয়েছে, উই আর হেয়ার ফর মাদিজি মাদিজি। তো বাঙালি হয়ে যারা এই ধরনের স্লোগান দেয়, তারা কি দেশপ্রেমিক না দেশদ্রোহী? তাদের বিচার হওয়া উচিত না? কে করবে? আমাদের ডক্টর ইউনূসের চতুর্দিকে ইন্ডিয়ার দালাল, আওয়ামী লীগের দালাল সবাই বসে রয়েছে। উনি ইচ্ছা করলেও কিছু করতে পারবেন না। তবে রিকোয়েস্ট, ওই যে বললাম, ইন্ডিয়া যদি এই মুহূর্তে আমাদেরকে অ্যাটাক করে, আমাদের সেই সক্ষমতা নাই আমরা উঠে দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ, আমরা আন্ডার দ্য গ্রাউন্ডে চলে যেতে পারবো, আমরা যুদ্ধ করতে পারবো আন্ডার দ্য গ্রাউন্ডে, ফ্রন্টে না। তো সবার কাছে আমার আকুল আবেদন থাকবে, প্লিজ আপনারা, অবশ্য জানি না আমার ফেসবুকে তো সবাই, আমার ফেসবুকের বন্ধুবান্ধবরা দেখেন, ইউটিউবের তো দর্শক আমি একাই, কারণ আমি এখনো জানি না কিভাবে ইউটিউব চ্যানেলটা ওখানে যায় মানে সবাই দেখবে এমন পরিবেশ তৈরি করা। আমি শিখি নাই, শিখতে হবে আমাকে। যাই হোক, জানি না যেটা জানি না, লজ্জার কিছু নাই ভাই। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার হয়তো বা দেখা হবে বহুদিন পরে, যদি সুযোগ পাই আসবো। লজ্জা শরম যখন কমে যাবে আবার তখন, এখন আবার লজ্জাটা চলে আসছে। তো লজ্জা শরমের মাথা ভাঙ্গা অনেক কিছু বললাম, আপনারা কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না। এবং ইউটিউব চ্যানেলটা যদি কেউ পারেন দেখেন, নতুন পাগল বলছি, পুরান পাগলে তো ভাত পায় না, তো নতুন পাগল ভাত পাইব কোত্থেকে? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।